তার বিরুদ্ধে আছে, রাজনৈতিক প্রশ্নটাও আছে। যেমন তিনি 2018 ইলেকশনের পরে সেনাপ্রধান হিসেবে যে বক্তব্য দিয়েছেন, অতীতে যেসব সেনা সদস্যরা বা সেনাবাহিনী প্রধানরা রাজনীতিতে জড়িয়েছেন, এর বাইরে আমরা কোনো সেনাপ্রধানের কাছ থেকে এই ধরনের রাজনৈতিক বক্তব্য আমরা কখনো লক্ষ্য করিনি। কিন্তু স্যাংশনের ওই ঘোষণার মধ্যে আরও কতগুলো কথা আছে, যেমন তিনি ডেমোক্রেটিক ইনস্টিটিউশনকে আন্ডারমাইন করেছেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপরে মানুষের আস্থাহীনতা তৈরিতে ভূমিকা রেখেছেন। এই বিষয়গুলো, এই রত্নের সঙ্গে আরও দুই রত্ন এখন আলোচনার মধ্যে আছে। বেনজির আহমেদ, যিনি র্যাবের প্রধান ছিলেন, যার উপরে 2021 ডিসেম্বর থেকে স্যাংশন আছে এবং যিনি পুলিশেরও প্রধান হয়েছিলেন। জেনারেল আজিজ যেমন বলছেন যে আমেরিকায় না গেলে তার কিছু হবে না, এবং তিনি মনে করেন এটা আসলে সরকারকে হেয় এবং বিব্রত করবার জন্য আমেরিকায় স্যাংশন দিয়েছে। বেনজির আহমেদকে এখন খুঁজেই পাওয়া যাচ্ছে না। পত্রপত্রিকা বলছে যে তিনি দেশের বাইরে চলে গেছেন, তার টাকা দেশের বাইরে চলে গেছে। সরকারের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা বলছেন যে তার কোনো খবর তাদের কাছে নেই। যেখানে আদালত তাকে তার সম্পদ জব্দ করবার কথা বলছে, দুদক তার পেছনে লেগে আছে, কিন্তু সরকারের কাছে কোনো তথ্য নেই যে তিনি আসলে কোথায় আছেন। আরেকজন সংসদ সদস্য, তার অতীত আমরা সবাই কম বেশি ইতিমধ্যেই জানি, তারপরও তিনি 3বার সংসদ সদস্য হয়েছেন, সরকারি দলের সাধারণ সম্পাদক বলেছেন, জনপ্রিয়তা দেখে তাকে মনোনয়ন দেওয়া হচ্ছে, অন্য কিছু বিবেচনায় নেওয়া হয়নি। এবং আমরা জানি যে তিনি যেই 3টে নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং সংসদ সদস্য হয়েছেন, 3টে হচ্ছে 14, 18 এবং 24-এর নির্বাচন। এদিকে আবার এই সরকারের সময়, মানে এর আগে তিনি মন্ত্রী ছিলেন, দিলীপ বড়ুয়া সাম্যবাদী দলের নেতা, তিনি বলছেন যে এই সংসদের 80% সদস্যই হচ্ছে স্মাগলার। তো সব মিলিয়ে আসলে এই যে 3 রত্ন বলি, প্রতিভা বলি, যাই বলি, তার মধ্যে একজন প্রয়াত, এবং তিনি আসলে মারা গেছেন কিনা সেটাও নিয়েও এখন অনেকের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে যে আসলে তিনি কি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কিনা। কি দেখেন, আর এগুলো আসলে এই ইমেজগুলো আসলে বাংলাদেশকে কিভাবে পোর্ট্রেট করে এবং বাংলাদেশের ভাবমূর্তি দেশের ভেতরে বাইরে আসলে কি দাঁড় করায়? জেনারেল শাহবাজ হোসেন। দেখুন, মানে এটা নিয়ে এত আলোচনা হয়েছে, সারাদিনই আলোচনা হচ্ছে। নুরুল কবির যেটা বললেন যে নামের সংখ্যা 3 বলে আলোচনা হচ্ছে, এটা 30 যখন হবে তখন হয়তো 30 বোধহয় হয়েই আছে, যেটা মানে হয়তো সামনে আসেনি, আমি বলছি অনেক 30, 300 হতে পারে। পত্রপত্রিকা নানা কথা। সেই কারণে দেখলাম যে এই যে মালয়েশিয়া নিয়ে একটা যে কেলেঙ্কারিটা হচ্ছে, সেখানে জানি না, প্লাস মাইনাস পত্রপত্রিকা তো বলে প্রায় 20,000 কোটি টাকা, আমরা অত 20,000 না হলে 15,000 কোটি টাকা নিয়ে এগুলো নিয়ে খেলা হয়েছে, এবং নাম চলে আসছে যে কারা কারা এর সাথে জড়িত। এখন ব্যাপারটা যে এই 3 জনের কথা যেটা আপনি বললেন, আমি এটাকে যদি অন্যভাবে দেখি, দিস ইজ দ্য পিকচার, একটা ছবি যে বাংলাদেশের এখনকার অবস্থা, সেটা সামাজিক, অর্থনীতিটা বাদই দিলাম, অর্থনীতি আমি আনছি না, সামাজিক অবস্থা, একই সাথে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন বলতে কোথায় আছে, এবং যাদেরকে দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, যাদেরকে দিয়ে সেই অ্যাডমিনিস্ট্রেশনের অবস্থাটা কি। আমি যদি শুধু এটুকু বলি যে আমি নিজেই আশ্চর্য হয়ে যাচ্ছি, একটা লেভেলও, একটা লিমিটও আছে, ঘুষ খাওয়ার একটা লিমিট আছে। আমি যদি বলি ডেভেলপিং কান্ট্রিতে হয়তো আনডিটেক্টেড কেউ হতে পারে, কিন্তু 29 জন, এর আগে 29 জন আইজি ছিলেন, হি ইজ দ্য 30th ওয়ান। ওনার এই অবস্থা কেন হলো? এবং উনি হচ্ছেন শুদ্ধাচারী পুরস্কার পাওয়া, 3বার পুলিশ পদক পেয়েছেন। আমি ওনার উত্থানটা যদি দেখি, ওনাকে মোর দেন লাইফ তৈরি করা হয়েছে, বিকজ হি সার্ভড, যে এই সরকারকেই সার্ভ করেছেন। প্রমিনেন্টে আসলেন যখন তিনি ঢাকার ডিএমপি কমিশনার হলেন, সেইখান থেকে উনি র্যাব, চিন্তা করেন, সেখান থেকে উনি র্যাবে গেলেন। র্যাবে যখন উনি গেলেন, তখন র্যাবে এই ধরনের, যেটা হিউম্যান রাইট ভায়োলেশনের অনেক বিষয়গুলো আসলো, অনেক বিষয়, কিচ্ছু হয়নি ওনার, কিছুই হয়নি। পরবর্তী পর্যায়ে অবশ্য র্যাবের কারণে স্যাংশন ট্যাংশন পেয়েছেন অনেক পরে। ওখান থেকে উনি আইজিপি হয়েছেন, আইজি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। আপনি দেখবেন যে উনি এই তার থ্রু আউট, ওনার চলন, ওনার বলন, ওনার ভাবভঙ্গি, উনি যেভাবে মনে হচ্ছেন যেন ফিল্ড মার্শাল রোমেলের কোনো প্রেতাত্মার উপর ভার করেছে,
এবং যেভাবে ওনার কথাবার্তা সমস্ত কিছু, কিন্তু আমি যদি মনে করি সাধারণ মানুষ হিসেবে, যে আমার মনে হয় যে বাংলাদেশে আপনার মাননীয় প্রধানমন্ত্রীর পরে যদি কেউ পাওয়ারফুল থাকতেন তাহলে উনি। ওনার কথাবার্তা টোটালি পলিটিক্যাল, টোটাল পলিটিক্যাল। এবং শুধু তখন নয়, উনি যখন যখন র্যাব কমান্ডার ছিলেন তখনও পলিটিক্যাল কথাবার্তা বলেছেন, ডিএমপি কমিশনার হিসেবে পলিটিক্যাল বক্তব্য দিয়েছেন। সেই জায়গাতে যদি আপনি তার ওইভাবে উত্থানটা দেখেন, তাহলে তখন তাকে প্রশ্রয় দেওয়া হয়েছিল। আমি জানি না কতগুলো মেডেল ওনাকে দেওয়া হয়েছে, লাস্ট ছিল শুদ্ধাচার। প্রশ্ন হচ্ছে, যেটা প্রশ্ন আমি আমার নিজের কাছে উত্তর পাই না, ওনার এই যে উনি কি এই 3 বছরের মধ্যে যা এখন দেখতেছি যে আলাদিনের চেরাগ বললেও কম হবে। আলাদিনের চেরাগ বললেও এক জিনে না, বোধহয় কয়েকটা জিনে। কারণ এক জিন যদি এখানে কাজ করে তাহলে আরেক জিন হিল ট্র্যাক্টে কাজ করেছে, আরেক জিন আপনার ওই যে সেন্ট মার্টিনে কাজ করেছে, আরেক জিন নাকি ওখানে সাতক্ষীরাতে কাজ করছে। এখন নর্থ বেঙ্গলের খবর এখন আমরা জানি না। তাহলে এই যে আমাদের এত বড় বড় অর্গানাইজেশনগুলো আছে, ইন্টেলিজেন্স অর্গানাইজেশন আছে, আমি 100% শিওর যে আমাদের ইন্টেলিজেন্স অর্গানাইজেশন হ্যাড অল দ্য নিউজ। তারা জানতো কি হচ্ছে। এখন কথা হলো যে তারা কি যেখানে জানাবার কথা সেখানে জানিয়েছিল কিনা, অথবা যদি জানিয়েও থাকে তাহলে এটা ইগনোর করা হয়েছে এবং ওনাকে গ্রো করতে দেওয়া হয়েছে, বিকজ হি ওয়াজ সার্ভিং দ্য পারপাস। যখন পারপাস সার্ভ করছে, যেটা যেটা নুরুল কবির বললেন যে জনগণের চাইতে আপনার ইনস্টিটিউশনগুলোর উপরে ভর করা, কোয়েরসিভ ইনস্টিটিউশনগুলোর উপর ভর করা হয়েছে, যে কোনো গভর্নমেন্টই হোক, যে এনি গভর্নমেন্ট, সেই জায়গাতে এই ধরনের আপনার ম্যাভরিকদের জন্মগ্রহণ হবে। এখন কথা হচ্ছে যে উনি, আমি তো কোনো লিমিট পাচ্ছি না। একটা বাড়ি ঢাকা হলে একটা বাড়ি না হয় অন্য জায়গায় হলো, কিন্তু দের ইজ নো লিমিট। পত্রিকা যা পড়ছি, এটা তো 4টে ফ্ল্যাট কিনেছেন একদিনে 2 কোটি টাকা দাম দেখে, যার দাম মিনিমাম 20 কোটি টাকা মিনিমাম। 4টা ফ্ল্যাটের কথা বলছেন, এখন তো প্রতিদিনই নতুন নতুন। এবং বাচ্চার কন্যার জাস্ট রেস্টের জন্য তিনি আমি শোনেন, আমি তো হিল ট্র্যাক্টে চাকরি করেছি। ওইখানে জমি জমা কিনতে গেলে, তখন জমি জমা কিনতে গেলে অতগুলো ভেরিয়ার মধ্যে যেতে হতো। ডেপুটি কমিশনার, জোন কমান্ডার ক্লিয়ারেন্স না হলে, ডিভ হেডকোয়ার্টার ক্লিয়ারেন্স না হলে আপনি জমি জমা কিনতে পারতেন না, খাস জমিও আপনি নিতে পারতেন না। এখন তো আরও, এখন তো মানে আপনি প্লেন ল্যান্ডের লোক হয়ে আপনি জমি কিনতে পারেন না এখানে উইদাউট রিজনাল, ওদের যে ডিস্ট্রিক্ট যে কাউন্সিল আছে অথবা যে রিজনাল কাউন্সিল, এটা আমাদের পিস স্টেটের মধ্যেই বলা আছে। সেখানে উনি এখন শুনছি যে উনি বিশাল বড় খামার বানিয়েছেন। সেই খামারগুলোতে মুরগি চাষ হচ্ছে নাকি গরু চাষ হচ্ছে। আমার কথা হচ্ছে, মানে আমি এটা লিমিট কোথাও পাচ্ছি না। সেকেন্ড জিনিস আপনি যদি দেখেন, উনি কি হেড করছিলেন, উনি হেড করছিলেন পুলিশ, যার কাজ হচ্ছে জনগণকে সিকিউর করা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা। এখন উনি যে এই কাজগুলো করেছেন, উনি তো জিন তৈরি করেছেন, সেই জিন তো ওনার ফোর্সের মধ্যে তৈরি করেছেন। এখন তো বেরোচ্ছে যে ওনার ওই রিসর্ট পাহারা দেওয়ার জন্য একজন ছিল, তারপরে জমি দখল করার জন্য আরেকজন। হোয়াট হি ডিড ইন দ্য প্রসেস, পুলিশের একাংশকে তিনি নিজের মতো করে করাপ্ট করেছেন। এখন যদি আমি বলি পুলিশের করাপশনের কথা, আমরা ছোটোবেলা থেকে শুনেছি, মানে একটা সার্টেন লেভেলে, পরের লেভেলে যখন যারা ছিলেন তাদেরকে শোনা যায়নি। এটা তো গেল আপনার ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা বিষয়ের কথা বলছেন। আর জেনারেল আজিজেরটা আমি দেখছি যে টোটালি হি হ্যাজ মিসইউজ হিজ পাওয়ার। তার কারণ তিনিও এখন সরকার যে বলছে যে আর্মি তার বিচার করবে, আর্মি বিচার করার মতো এলিমেন্ট আমি কিন্তু দেখছি না। তার কারণ হচ্ছে যে আর্মি বিচার করতে পারে একজন রিটায়ার্ড অফিসারকে যদি মিউটিনিতে অংশগ্রহণ করে, অথবা মিউটিনি করার জন্য প্ররোচিত করেন, অথবা তিনি ভাগড়া ছিলেন, অনেক বছর পরে ধরা পড়েছে, তার কোর্ট মার্শাল হবে। আদারওয়াইজ আর্মি রুল লতে আর এটা কভার করে না। এখন বলা হচ্ছে যে উনি হিউম্যান রাইট ভায়োলেশন করেছেন ব্যক্তিগতভাবে, ওখানে কোনো আর্মির কথা বলা হয়নি। ওখানে বলা হচ্ছে অ্যাজ এ পার্সন উনি করেছেন,
উনি ক্লেপ্টোক্রেটিক সোসাইটিকে আরও হেল্প করেছেন বাই ডুইং দ্যাট। এবং তিনি স্বজনপ্রীতি করেছেন করাপশনের ভাইদের। কথা যখন বলেন তখন স্বজনপ্রীতির কথাই বলা হচ্ছে যে তার দুই ভাইকে কিভাবে বাইর করা হয়েছে ইত্যাদি ইত্যাদি। তো সেটার জন্য তো সে একা দায়ী কি? সেটার জন্য তো গভর্নমেন্ট হ্যাজ, না তো একটা আর্মি চিফ। আপনি ঠিকই বলেছেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তো অনেক আর্মি চিফ আসছে গেছে, হয়তো অনেকে পলিটিক্সও করেছে, কিন্তু তার আগ পর্যন্ত আপনি কখনো শোনেন নাই। আগে বা পরে যারা পলিটিক্স করেছেন তাদের বাদ যারা দিয়ে পলিটিক্স আমি করছে তারা তো পলিটিক্স করছে, তার বাইরে কিন্তু তার বাইরে কোনো আর্মি, ইভেন রিটায়ার্ড আর্মি চিফ দাঁড়িয়ে কখনো কিন্তু যারা পলিটিক্সের বাইরে কখনো বলেনি যে ইলেকশনে এরকম হয়েছে ওরকম হয়েছে ওরকম। ইউ আর নট সাপোজ টু। আপনাকে যে কাজ দেওয়া হচ্ছে সেই কাজটা করুন। আমি যেটা বলতে চাচ্ছি, আমি জানি না রাজেশ সাহেব মনিটারিলি তার কি কোনো কিছু আছে কিনা, সেটা দুদক দেখতে পারে, সেখানে কোনো বার নেই। কিন্তু উনি পলিটিক্যালি ইনভলভ হয়ে তার যে 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 আপনার ফায়দাগুলো নিয়েছেন, ওইটাই ওনার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এখন উনি আমেরিকা যেতে পারেন না পারেন, দ্যাটস নট দি ইস্যু। ইস্যুটা হচ্ছে আন্তর্জাতিকভাবে দিস হ্যাজ গন ওয়াইল্ড, দ্যাট এই 7031C-র কারণে তাকে এটা দেওয়া হয়েছে। উনি কোথায় যাবেন না যাবেন, কোথায় থাকবেন, ইটস আপ টু হিম। যেরকম আমি মনে করি যে বেনজির সাহেবের কি হবে না হবে, হোল ওয়ার্ল্ড নাও নো। থার্ড কথাটা শেষ করে ফেলছি। থার্ড হচ্ছে যে আমাদের পলিটিক্যাল দেউলিয়াপানা। আমাদের পার্টি সেক্রেটারি জেনারেল বললেন, কি করেন না করেন ওটা দেখার ব্যাপার না, আমার দেখালো জনপ্রিয় কিনা। তিনটা ইলেকশনে কোথাও জনপ্রিয়তার তো কোনো দরকারই ছিল না। 2018 ও 14 নো নিড, 2018 ও রাতে করছে না দিনে করছে, নোবডি নোজ। 2024 এটা যেটা হয়েছে সেটা সবাই জানে। তো জনপ্রিয়তাটা ওনার কোথায় দেখা গেল? জনপ্রিয়তা হলেই কি এই ধরনের কাজ করবেন? এখন বেরোচ্ছে হাজার হাজার কোটি টাকা স্মাগলিং করে, বাচ্চাকে মেরে ফেলেছে, বাচ্চাকে মেরে ফেলেছে, চোখ তুলে ফেলেছে। এটা আমার মনে হয় যে আমাদের তার বিরুদ্ধে ইন্টারপোলের ওয়ারেন্ট ছিল, ওয়ারেন্ট ছিল। অনেকগুলো এখন মুশকিল হলো কি, আরেকটা রিজিম যদি কিছু করে যায় বা কারেক্ট করে যায়, তখন ওই দোহাই দিয়ে বাকিগুলো সব মাফ হয়ে যায়। আপনি যেটা বলছেন যে দিলীপ বড়ুয়া বলেছেন এই কথা, উনি ওনার পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট থেকে বলেছেন, বাট ফ্যাক্ট রিমেইনস, এই জিনিসটা কিন্তু আমাদের পলিটিক্যাল সোসাইটি, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সোসাইটি এবং আমাদের ওভারঅল সোসাইটির বর্তমান অবস্থা, এবং সরকারের জন্য, যারা সরকারের ভিতরে শুদ্ধাচারের মধ্যে আছেন তাদের জন্য একটা বড় বিব্রতকর অবস্থা। ইভেন আমি মনে করি যে পুলিশে যারা সৎ লোক, পুলিশ তো আছে, সবাই তো আর খারাপ না, সৎ পুলিশ আছে, তাদের জন্য খুব লজ্জাস্কর ব্যাপার, বিকজ ইট ইজ ইন ইউনিফর্ম। সিমিলারলি আজিজ সাহেবেরও আমি বলবো যে এটার একটা রেমিফিকেশন তো ফোর্সের মধ্যেও মিস্টার